চারপাশে যা দেখি সবই কি সত্যি নাকি লুকিয়ে আছে অজানা এক অন্ধকার। স্বাগত রহস্যময় জগৎ। বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব তার নাম হচ্ছে অরণ্যের ডাক। তিন বন্ধু রাফি, তমাল ও সায়েম ঢাকার ব্যস্ততা থেকে একটু মুক্তি পেতে চলে আসে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক ঘন অরণ্যে। নাম তার শিমুল বাগান। জায়গাটা পর্যটকদের তেমন চেনা নয়, কিন্তু লোককথায় খুবই বিখ্যাত। গ্রামের মানুষরা বলে, সন্ধ্যার পর অরণ্যের ভেতরে যেও না, ওখানে কেউ ডাক দেয়, ফিরে আসা যায় না। তবে তিন বন্ধু এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তারা ক্যাম্পিংয়ের জন্য অরণ্যের মাঝখানে একটা পুরনো কুঁড়েঘর বেছে নেয়। সন্ধ্যা নামার সাথে সাথেই গা ছমছমে একটা পরিবেশ তৈরি হয়। রাত 9টার দিকে তমাল বাইরে যায় পানির বোতল আনতে, কিন্তু ফিরে আসে না। রাফি ও সায়েম চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হয়ে হয়। হঠাৎ তারা শুনে কুয়াশার মাঝে কোনো এক নারী কণ্ঠ তমালকে ডাকছে। তমাল ফিরে এসেছে। তারা ভয় পেয়ে যায়, কারণ তমালের মা অনেক বছর আগে মারা গেছেন এবং সেই কণ্ঠ ঠিক তার মায়ের মতোই। সায়েম জোর করে রাফিকে টেনে আনে কুঁড়ে ঘরে, কিন্তু ওইখানে গিয়েই দেখে তমাল ঠিক সামনে বসে আছে। সে বলে, তোমরা এসেছিলে কেন? আমি তো ঠিক আছি। কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। রাফি বুঝতে পারে কিছু একটা ঠিক নয়। তারা গ্রামের এক বয়স্ক মানুষ খবির চাচার কাছে যায়। খবির চাচা এক সময় অরণ্যে কাঠ কাটতেন। তিনি বলেন, যারা শিমুল বাগানে রাত কাটায় তাদের আত্মা এক নারী ছিনিয়ে নেয়, যার প্রেমিক ওখানে তাকে হত্যা করেছিল। এখন সে চায় সবাই তার মতোই নিঃসঙ্গ হোক। তমাল আসলে সেই আত্মার কবলে পড়েছে। যাকে তারা দেখছে সে তমালের ছায়া মাত্র। রাফি ও সায়েম সিদ্ধান্ত নেয় তমালকে ছাড়িয়ে আনতেই হবে। তারা আবার অরণ্যে ফিরে যায়। পূর্ণিমার রাতে সেখানে এক পুরনো গাছের নিচে তারা পায় তমালের আসল দেহ ঘুমন্ত অবস্থায়। কিন্তু তখন আবার সেই নারী আত্মা আসে। তার চোখে শূন্যতা, কণ্ঠে করুণা আর হিংসা মেশানো আকুতি। রাফি তর্জনী তুলে নেয়, বলে, তুমি একা, তাই সবাইকে একা করতে চাও। ভালোবাসা এমন হয় না। এক অদ্ভুত আলোয় ভেসে ওঠে নারীর আত্মার চোখের জল। সে ধীরে ধীরে মিলিয়ে যায়। তমাল জেগে ওঠে। তিন বন্ধু সূর্য ওঠার আগেই অরণ্য ত্যাগ করে। পথে তারা দেখে শিমুল গাছের ডালে বসে সেই নারী আত্মার ছায়ামূর্তি। একবার তাকায়, তারপর অদৃশ্য হয়ে যায়। তারা বুঝে যায় আত্মা এবার মুক্তি পেয়েছে। কিন্তু অরণ্যের ডাক কি শেষ হয়েছে? হয়তো না। তারপর তারা আবার ফিরে আসে তাদের সেই পুরনো শহরে। তিন বন্ধু ফিরে আসার পর প্রথম কয়েকদিন স্বাভাবিক ছিল। তমাল অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল। মাঝে মাঝে মাঝরাতে চমকে উঠে বসত। চোখে ছিল ভয়ের ছাপ। একদিন সকালে তমাল জানায় সে আবার সেই কণ্ঠ শুনছে। তমাল, এসো, আমি একা। প্রথমে রাফি আর সায়েম ভাবে ওই ঘুমের ঘোরে এসব ভাবছে, কিন্তু আস্তে আস্তে ঘটনাগুলো আবার ঘুরতে শুরু করে। রাত 2টা বাজলেই তমালের ঘরে জানালা খুলে যায় নিচ থেকেই। এক রাতে রাফি তমালকে ঘুমের মধ্যে দেখল। সে হাঁটছে, দরজার দিকে কাঁপা কাঁপা গলায় বলছে, আমি আসছি। তাদের চারপাশে কুয়াশা জমতে শুরু করে, এমনকি শহরের মধ্যেও। ফোনের স্ক্রিনে, আয়নায়
কখনো কখনো তারা ঝাপসা একটা মেয়ের মুখ দেখতে পায়। তমাল আবার ধীরে ধীরে হারিয়ে যায়। রাফি সিদ্ধান্ত নেয় কোনোভাবে এ ব্যাপার শেষ করতে হবে। তারা আবার খবির চাচার কাছে যায়। চাচা বলেন, তোমরাই সেই আত্মার ঘুম ভেঙে দিয়েছ। এখন সে আর অরণ্যে বাধা নেই। সে যেখানে তমাল সেখানে যেতে পারবে। আর একমাত্র উপায় সেই প্রেমিকের কবর খুঁজে বের করে তাকে তার ভালোবাসার কাছে ফেরত পাঠানো। তারা গ্রামের পুরনো রেকর্ড ঘেটে জানতে পারে সেই প্রেমিক ছিল এক জমিদার পরিবারের ছেলে, যাকে গ্রামবাসীরা পাথর মেরে হত্যা করেছিল। প্রেমিকাকে ফাঁসানোর জন্য তার কবর একটি পরিত্যক্ত পুকুর পাড়ে। রাতের অন্ধকারে কুয়াশায় ঢাকা সেই কবরস্থানে গিয়ে তারা পায় এক অদ্ভুত অনুভূতি। হঠাৎই ঠান্ডা বাতাসে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে পড়ে সেই নারীর আত্মা। সে এবার কাঁদছিল, বলছিল, তোমরা কি তাকে এনেছ? রাফি কবরে থাকা হাড়ভর্তি ছোট কাঠের বাক্স বের করে রাখে। হঠাৎ চারপাশে কুয়াশা ঘূর্ণায়মান হয়। একদম শেষ মুহূর্তে দেখা যায় এক ছায়ামূর্তি এসে সেই আত্মার দিকে এগিয়ে যায়। দুজনে মিলিয়ে যায় দোহার মতো। আশেপাশে বাতাস হালকা হয়ে যায়, পাখির ডাক শোনা যায়। তিন বন্ধু এবার ফিরে আসে সম্পূর্ণ নিরাপদে। তমাল আর রাতে ভয় পায় না, ঘুম ভাঙে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়।